আমি বলছি শোনো, শূদ্রের অভ্যুত্থান প্রথমে ঘটবে রাশিয়া এবং পরে চীনে। এমন আশাবাদী মার্কস কিংবা এঙ্গেলসও ছিলেন না। লেনিন তখনও পথ খোঁজায় ব্যস্ত, আর মাও সেতুং, সে তো তখন শিশু মাত্র। চীন, মিশর, ভারত, ইসরায়েল প্রভৃতি দেশে প্রাচীন যুগে রাষ্ট্র ক্ষমতা ছিল ব্রাহ্মণ শ্রেণীর হাতে। পরবর্তী যুগে সেই শক্তি এলো ক্ষত্রিয়দের হাতে। ইউরোপে এই যুগের ক্ষত্রিয় শক্তির পরে সমাজ নিয়ন্তা রূপে আবির্ভূত হলো বৈশ্য শক্তি। এই বৈশ্য শক্তির চমকপ্রদ উন্নতি ঘটল অষ্টাদশ শতাব্দীর শিল্প বিপ্লব। কার্ল মার্কসের আবির্ভাব সেই আর্থিক যুগে বৈশ্য শক্তির চরম অভ্যুদয়কালে। বৈশ্যযুগ শেষ হয়ে আসছে, তাই আগামী শূদ্র যুগের প্রবল সমর্থক ও ব্যাখ্যাকার হিসেবে তার আবির্ভাব। স্বামীজি শূদ্র অভ্যুত্থানকে আহ্বান জানিয়েছিলেন সমগ্র অন্তর দিয়েই, কিন্তু মার্কসের মতো কেবল এই শূদ্র শক্তিকে কেন্দ্র করেই স্বীয় বক্তব্য গড়ে তোলেননি। মানব সমাজ ক্রমান্বয়ে 4টি শ্রেণীর দ্বারা শাসিত হয়: পুরোহিত, ব্রাহ্মণ, সৈনিক, ক্ষত্রিয়, ব্যবসায়ী, বৈশ্য এবং মজুর শূদ্র। প্রত্যেক রাষ্ট্রে দোষ গুণ দুই আছে। পুরোহিত শাসনে বংশজাত ভিত্তিতে ঘোর সংকীর্ণতা রাজত্ব করে। তাদের ও তাদের শাসনে বংশজাত ভিত্তিতে তাদের ও তাদের বংশধরদের অধিকার রক্ষার জন্য চারিদিকে বেড়া দেওয়া থাকে। তারা ব্যতীত অন্য কারোর বিদ্যা শিক্ষার অধিকার নেই, বিদ্যা দানেরও অধিকার নেই। এ যুগের মাহাত্ম এই যে এ সময় বিভিন্ন জ্ঞানের ভিত্তি স্থাপিত হয়, কারণ বুদ্ধি বলে অপরকে শাসন করতে হয় বলে পুরোহিতেরা চিন্তা শক্তির উৎকর্ষ সাধন করে থাকেন। ক্ষত্রিয় শাসন বড়ই নিষ্ঠুর ও অত্যাচারপূর্ণ, কিন্তু ক্ষত্রিয়েরা এত অনুদার মনা নন। এ যুগে শিল্পের ও সামাজিক সভ্যতার চরম উৎকর্ষ সাধিত হয়ে থাকে। তারপর বৈশ্য শাসন যুগ। এর ভেতরে ভেতরে শরীর নিষ্পেষণ ও রক্ত শোষণকারী ক্ষমতা, অথচ বাইরে প্রশান্ত ভাব, বড়ই ভয়াবহ। এ যুগের সুবিধা এই যে বৈশ্যকুলের সর্বত্র গমনাগমনের ফলে পূর্বোক্ত দুই যুগের পুঞ্জীভূত ভাবরাশি চারদিকে বিস্তৃতি লাভ করে। ক্ষত্রিয় যুগের চেয়ে বৈশ্য যুগ আরো উদার, কিন্তু এই সময় থেকেই সভ্যতার অবনতি শুরু হয়। সব শেষে শূদ্র শাসন যুগের আবির্ভাব হবে। এই যুগের সুবিধা হবে এই যে এ সময় শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের বিস্তার হবে, কিন্তু অসুবিধা হলো হয়তো সভ্যতার অবনতি ঘটবে। সাধারণ শিক্ষার প্রসার খুব বাড়বে, কিন্তু সমাজে অসাধারণ প্রতিভাশালীর সংখ্যা ক্রমশই কমে যাবে। যদি এমন একটি রাষ্ট্র গঠন করা যায় যাতে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যের আদর্শ এই সবগুলি ঠিক ঠিক বজায় রাখবে, অথচ এদের দোষগুলি থাকবে না, তাহলে তা একটি আদর্শ রাষ্ট্র হবে। কিন্তু এ কি সম্ভব? যুগে যুগে নতুন সমস্যার উদ্ভব হবে। মানুষকে চেষ্টা করতে হবে এগুলি সমাধান করতে। মানব মনের নিরন্তর বিকাশের ফলে মানুষের জাগতিক ও আত্মিক চাহিদা তো নিত্যই পরিবর্তনশীল। মানুষের স্বভাব চলা, এগিয়ে যাওয়া, আর এই চলার মধ্য দিয়েই নিজেকে নতুন ভাবে আবিষ্কার করা। চরই বেতি, চরই বেতি, চরই বেতি।